जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 19। ঠিক আছে, তো এখানে যে সেরা 45টা প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এছাড়া আমি বলে রাখি যে মক টেস্ট আছে 1 থেকে 18 অর্থাৎ 1 to 18 এই চ্যানেলটির প্লে লিস্টে আপলোড করা আছে গ্রুপ সি এন্ড ডি বলে। ঠিক আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারো। এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো শুরু করি। প্রথম সেকশন 1, তাহলে এই সেকশন 1 থাকছে ইংলিশ। ঠিক আছে, এখানে থাকছে টোটাল 15 কোশ্চেন। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে চুজ দ্য সিনোনিম অফ ক্যাকোফনি। ঠিক আছে, তাহলে এই যে চুজ দ্য সিনোনিম অফ ক্যাকোফনি অর্থাৎ সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ। ঠিক আছে, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে ক্যাকোফনির সমার্থক শব্দ বার করতে বলেছে। 4টে অপশন দেওয়া আছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে যেটা সব থেকে আমাদের প্রথম জানতে হবে, এই যে ক্যাকোফনি দেওয়া আছে না, এই ক্যাকোফনির মিনিং জানতে হবে। তাহলে ক্যাকোফনি মানে কি, তাহলে একটু রুট ওয়ার্ড ধরে নিই। তাহলে ক্যাকো মানে হচ্ছে কি ব্যাড। ঠিক আছে, আর ফোন অর্থাৎ এই ফোন মানে হচ্ছে সাউন্ড। ঠিক আছে, ফোন মানে হচ্ছে সাউন্ড। তাহলে এই ক্যাকোফনি শব্দের মিনিং কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি কর্কশ শব্দ অর্থাৎ কর্কশ শব্দ বা আওয়াজ। ঠিক আছে, কর্কশ শব্দ বা আওয়াজ, বুঝতে পারলাম। তাহলে ক্যাকো মানে হচ্ছে কি কর্কশ, ক্যাকো মানে কর্কশ, আর ফনি মানে হচ্ছে সাউন্ড। এই ক্যাকো থেকে এক্সাম্পল কি আছে, ক্যাকোগ্রাফি, আর একটা আছে কি ক্যালিগ্রাফি। তাহলে ক্যালি মানে হচ্ছে গুড, গুড বা বিউটিফুল। সেই জন্য ভালো হ্যান্ড রাইটিংকে কী বলা হয়, ক্যালিগ্রাফি বলা হয়, আর খারাপ হ্যান্ড রাইটিংকে ক্যাকোগ্রাফি বলা হয়। ঠিক আছে, তাহলে ক্যাকো মানে হচ্ছে কি খারাপ, আর ফনি মানে হচ্ছে সাউন্ড। তাহলে কর্কশ শব্দ ক্যাকোফনি। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে। তাহলে সিনোনিম বলেছে, তাহলে হারমোনি কি, হারমোনি হবে কি সঙ্গতিপূর্ণ শব্দকে হারমোনি বলি। ঠিক আছে, মেলোডি, এই যে মেলোডি হচ্ছে, মেলোডিকে বলা হয় সুস্বর। ঠিক আছে, গানের ক্ষেত্রে এগুলো ইউজ হয় সুস্বর, অর্থাৎ খুব ভালো স্বরকে বলা হয়। মিউজিক সেটাই তো ভালো শব্দ, কিন্তু ডিন যেটা আছে, এই ডিন যেটা আছে এটার মিনিংই হচ্ছে তীব্র গোলমাল। ঠিক আছে, তীব্র গোলমাল। ঠিক আছে, এজ লাউড আনপ্লিজেন্ট অ্যান্ড প্রোলংড নয়েজ যেটা আছে, তীব্র গোলমাল বা খুব চেঁচামেচি এরকম বোঝাতে আমরা ডিন শব্দটাকে ইউজ করি। ঠিক আছে, আর হারমোনি যেটা আছে এটাকে আমরা বলি কি সঙ্গতিপূর্ণ শব্দ, সঙ্গতিপূর্ণ শব্দ, সেটাকে আমরা হারমোনি বলি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন সি, ডিন। আসছে নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আবার এসছে সিনোনিম। তো এই সিনোনিম বলা আছে ক্যাপ্রিসিয়াস। ঠিক আছে, সিনোনিম কি আছে ক্যাপ্রিসিয়াস। তাহলে ক্যাপ্রিসিয়াসের মিনিং কি, তাহলে ক্যাপ্রিসিয়াসের আমরা মিনিং দেখে নেব, যেটাকে আমরা বলি কি ক্যাপ্রিসিয়াসের মিনিংই হচ্ছে খামখেয়ালি, খামখেয়ালি। পারলে তোমরা এগুলো অবশ্যই লিখে নেবে, এবং তাছাড়া এর সাথে বলে রেখে তোমাদের স্কোর কত হচ্ছে, এবং স্কোর তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, স্কোর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা কমেন্ট অনেকেই হয়তো করছো না, কিন্তু কমেন্ট করবে, এতে আমাদের উৎসাহ বাড়বে। ঠিক আছে, কমেন্ট আর লাইক অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে ক্যাপ্রিসিয়াসের মানে হচ্ছে কি খামখেয়ালি বা অস্থির চিত্র। ঠিক আছে, অস্থির চিত্ত। ঠিক আছে, যেটা আমাদের স্থির না বা খামখেয়ালি নিজের মনের মতো, তাকে আমরা বলি কি ক্যাপ্রিসিয়াস। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, স্টেবল। তাহলে স্টেবল মানে তো আমরা জানি কি স্থিতিশীল, স্টেবল মানে কি স্থিতিশীল, তাহলে তো স্টেবল তো হবেই না। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিকেল। তাহলে এই যে ফিকেল মানেই হচ্ছে চঞ্চল বা পরিবর্তনশীল, চঞ্চল বা পরিবর্তনশীল। তাহলে বাকি মানেগুলো আমরা দেখে নেবো, চঞ্চল, ঠিক আছে, বা পরিবর্তনশীল, যেটা স্থির না সেটাকে আমরা বলছি, তাহলে ফিকেল হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, কনস্ট্যান্ট আমরা বলি না কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি স্থির। আর প্রেডিক্টেবল মানে হচ্ছে অনুমানযোগ্য। তাহলে এই 4টার মধ্যে যেটা হয়ে যাচ্ছে সেটা কি ফিকেল অর্থাৎ চঞ্চল, ফিকেল অর্থাৎ চঞ্চল বা পরিবর্তনশীল, সেটা হয়ে যাচ্ছে কি ক্যাপ্রিসিয়াসের সিনোনিম। ক্যাপ্রিসিয়াস মানে বলে রাখলাম খামখেয়ালি বা অস্থির চিত্ত, তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ফিকেল, ফিকেল মানে হচ্ছে চঞ্চল বা অস্থির, চঞ্চল বা অস্থির। ওকে, এরপর আসছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে অ্যান্টোনিয়ামস। ঠিক আছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ আমি বলি। ঠিক আছে, বিপরীত শব্দ। ওকে, তাহলে এই যে বলেছে অবনক্সিয়াস, তাহলে অবনক্সিয়াসের আগে মিনিং জানতে হবে। তাহলে অবনক্সিয়াস কি, তাহলে অবনক্সিয়াস মানে হচ্ছে অত্যন্ত অপ্রীতিকর, বাংলায় লিখে দিচ্ছি। ঠিক আছে, অত্যন্ত অপ্রীতিকর। ঠিক আছে, আচ্ছা একটু বলে রাখি যে এই চ্যানেলটারই ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে যাবে, এবং খুব শীঘ্রই আমাদের এই যে নিউ সিলেবাস দিয়েছে, এই সিলেবাস আমি আপলোড করে দেবো। ঠিক আছে, এই নিউ সিলেবাসের উপরে বেস করে
আমরা গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য মক টেস্ট নিয়ে আসছি, 15-20টা মক টেস্ট থাকবে, ঠিক আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এই গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও এবং তার সাথে সাথে এই ভিডিওটাতে তোমরা ফলো করবে, ঠিক আছে, এই চ্যানেলটিকে ফলো করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে অবনক্সিয়াস মানে হচ্ছে অত্যন্ত অপ্রীতিকর, মানে হচ্ছে যদি ইংলিশে বলি তাহলে কি হবে, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, ঠিক আছে, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, সেটাকে আমরা বলছি অবনক্সিয়াস। তাহলে কি হবে, তাহলে অপশন 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে, প্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি, প্লেজেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক বা মনোরম, ঠিক আছে, মনোরম বা আনন্দদায়ক বা ভালো, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে কি প্লেজেন্ট। অফেন্সিভ মানে কি, অফেন্সিভ মানে হচ্ছে আপত্তিকর, আমরা যেটা বলি অফেন্সিভ মানে কি, অফেন্সিভ মানে আপত্তিকর বা আক্রমণাত্মক বোঝাতে পারি। রিপালসিভ, রিপালসিভ মানে হচ্ছে বিরক্তিকর, ঠিক আছে, রিপালসিভ মানে যদি বুঝি তাহলে হয়ে যাবে কি বিরক্তিকর। আর ডিসএগ্রিয়েবল মানে তো জানাই আছে, যেটাকে অপ্রীতিকরই বলি, যেটা আমাদের পছন্দ নয় বলেই তো ডিসএগ্রি করি আমরা, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি অপ্রীতিকর, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি প্লেজেন্ট, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি প্লেজেন্ট। কারণ কি অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে অবনক্সিয়াস মানে হচ্ছে অত্যন্ত অপ্রীতিকর অর্থাৎ এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি অপশন এ প্লেজেন্ট, অপোজিট হয়ে যাচ্ছে প্লেজেন্ট, ঠিক আছে। 4টা অপশনের মিনিং আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা পারলে লিখে রাখবে, তাহলে পরে যে অ্যান্টোনিয়াম একটার সাথে সাথে 4টা করে অ্যান্টোনিয়াম বা সিনোম বা অ্যান্টোনিয়াম তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর বলেছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ট্যাসিট টার্ন, ঠিক আছে, আবার এসে অ্যান্টোনিয়াম ট্যাসিট টার্ন, তাহলে এই ট্যাসিট টার্নের যেটা মিনিং আছে সেই মিনিংগুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের ট্যাসিট টার্ন মানে হচ্ছে স্বল্পভাষী, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে কি স্বল্পভাষী বা নীরব, একটু ভালো ভাষা বললে নীরব হয়ে যাবে, বা যদি এখন নর্মাল ভাষায় বলি তাহলে হয়ে যাবে কম কথা বলা, কম কথা বলা, ঠিক আছে, সেটা হচ্ছে কি ট্যাসিট টার্ন, মানে হচ্ছে এ পারসন আনকমিউনিকেটিভ ইন স্পিচ বা সেইং লিটিল, যে খুব কম কথা বলে তাকে আমরা বলি ট্যাসিট টার্ন, মানে ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি, ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি, ঠিক আছে, সেটাকে বোঝাতে আমরা ট্যাসিট টার্ন শব্দটাকে ইউজ করি। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে রিজার্ভড মানে কি সংরক্ষিত বা চাপা স্বভাবের, সংরক্ষিত বা চাপা স্বভাবের, ঠিক আছে, মানে যে খুব বেশি ঘোলামেলা করে না বা খোলামেলা থাকে না, যেটাকে আমরা ইন্ট্রোভার্টও বলতে পারবো, ঠিক আছে, ইন্ট্রোভার্ট টাইপের। কোয়াইট মানে কি, কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে কি একবারে শান্ত, তার মানে কি কম কথা বলে এসব কিছু। আর রেটিসেন্ট যেটা আছে, রেটিসেন্ট মানে হচ্ছে নীরব, রেটিসেন্ট মানে হচ্ছে নীরব বা মুখ চোরা ব্যক্তি, যে খুব কম কথা বলে। তাহলে টকাটিভ মানে কি, যে খুব বেশি কথা বলে, ঠিক আছে, কথা বলায় অভ্যস্ত ব্যক্তিকে আমরা বলি কি টকাটিভ, কথা বলায় অভ্যস্ত ব্যক্তি, অভ্যস্ত ব্যক্তিকে আমরা বলি কি টকাটিভ, খুব বেশি কথা বলে তাকে আমরা বলি কি টকাটিভ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা আমরা বললাম ট্যাসিট টার্ন, এই ট্যাসিট টার্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, এই ট্যাসিট টার্ন শব্দটি, তাহলে এটা মনে রাখবে, ট্যাসিট টার্ন মানে হচ্ছে স্বল্পভাষী বা নীরব বা কম কথা বলে, আর নেচারটা হচ্ছে ইন্ট্রোভার্ট, নেচারটা হচ্ছে কি ইন্ট্রোভার্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা কি অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে কি টকাটিভ, যেটার নেচার হবে এক্সট্রোভার্ট, ঠিক আছে, এটার নেচার হবে কি এক্সট্রোভার্ট, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বর এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, 5 নম্বর এসে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে বলছে হিজ ড্যাশ পার্সোনালিটি মেড হিম আনপপুলার উইথ হিজ কলিগস, ঠিক আছে। তাহলে হিজ ড্যাশ পার্সোনালিটি, তাহলে কোন পার্সোনালিটি আছে যাকে তাকে কি আনপপুলার বানাচ্ছে, তার মানে কি পার্সোনালিটিটা অবশ্যই হবে কি নেগেটিভ পার্সোনালিটি হবে, তাহলে পজিটিভ পার্সোনালিটি হলে তাকে পপুলার বানাবে, কিন্তু এক্ষেত্রে আনপপুলারের কথা বলা আছে, সেক্ষেত্রে আমরা জানি কি যে নেগেটিভ পার্সোনালিটি আছে, তাহলে 4টা অপশনের মধ্যে হিন্ট হিসাবে আমাকে খুঁজতে হবে যে কোনটার মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে 4টা অপশনের মিনিং আগে দেখে নিই। তাহলে এই যে অ্যামিয়েবল মানে কি, অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে, ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে, আচ্ছা বন্ধু ভাবাপন্ন লিখে দিলাম, ঠিক আছে, বন্ধু ভাবাপন্ন, ঠিক আছে। আর অ্যাফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে, অ্যাফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি বা ইজি টু টক, মানে খুব সহজে কথা বলা যায় এরকম ব্যক্তি যেটা আছে সেটাকে আমরা অ্যাফেবল বলি, অ্যাফেবল ক্যারেক্টার, ঠিক আছে, অর্থাৎ ইজি টু টক। গ্রেগেরিয়াস যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল, মানে হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকতে পারে, ঠিক আছে, সোশ্যাল বা ফন্ড অফ কোম্পানি যদি বলি, তাহলে বাংলায় যদি বলি তাহলে বাংলায় বলে দিচ্ছি যে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, হ্যাঁ, খুব সহজে একে অন্যের সাথে মিশতে পারবে, সেরকম যে ক্যারেক্টারিস্টিক সেটাকে বলা হয় কি গ্রেগারিয়াস। ওকে, তাহলে অ্যাব্রাসিভ কি হবে, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে হার্শ অর রুড ম্যানার,
হার্স অথবা রুড ইন ম্যানার, ঠিক আছে, রুড ইন ম্যানার মানে ব্যবহারের মধ্যে নম্রতা নেই, ভদ্রতা নেই, ঠিক আছে, রুড ম্যানার তাকে আমরা বলি কি অ্যাব্রাসিভ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যাব্রাসিভ, সঠিক উত্তর হবে কি অ্যাব্রাসিভ। কারণ কি তার ব্যবহারের মধ্যে এই হার্স বা কঠোর যে ব্যবহার বা রুড ইন ম্যানার সেই পার্সোনালিটির জন্য তাকে কি বানাচ্ছে, আনপপুলার বানাচ্ছে, কাদের মধ্যে, তার কলিগসদের মধ্যে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক হয়ে যাবে কি অ্যাব্রাসিভ, সঠিক হয়ে যাবে কি অ্যাব্রাসিভ, ঠিক আছে, বোঝাতে পারলাম। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর বলছে সি হ্যাজ এ ড্যাশ ফর ক্লাসিক্যাল মিউজিক মাচ মোর সো দেন হার ফ্রেন্ডস, মানে কি, তাহলে এক্ষেত্রে একটা বন্ডের কথা বোঝাচ্ছে, তাই তো, মানে তার বন্ধু যে আছে, ফ্রেন্ডস যে আছে, ফ্রেন্ডসদের চেয়েও তার ক্লাসিক্যাল মিউজিকের বন্ড বেশি আছে। তাহলে এরকম শব্দ কি হবে, তাহলে অ্যান্টিপ্যাথি কি হবে, তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি, চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনে আমরা মিনিংগুলো জানলেই বুঝতে পারবো যে এটা কি অপশন, মানে কি ফিলিং হবে এখানে, কি আমাদের কোন ওয়ার্ড বসবে, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যান্টিপ্যাথি শব্দটা দেখলি, তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি ডিপ ডিসলাইক, ঠিক আছে, ডিপ ডিসলাইক অপছন্দ করা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটু আমি যদি রুট ওয়ার্ড দেখি, তাহলে অ্যান্টি মানে কি অ্যাগেনেস্ট, অ্যান্টি মানে কি অ্যাগেনেস্ট, ঠিক আছে, বা নেগেটিভ। আর প্যাথি মানে হচ্ছে ফিলিং, প্যাথি মানে হচ্ছে কি, এখানে প্যাথি শব্দের অর্থ হচ্ছে ফিলিং, ঠিক আছে। তাহলে অ্যাগেনেস্টে ফিলিং আছে, তাহলে অ্যান্টিপ্যাথি তো হবেই না, ঠিক আছে। তারপরে আছে অ্যাভারশন, অ্যাভারশন মানে কি, অ্যাভারশন মানে হচ্ছে স্ট্রং ডিসলাইক, এ স্ট্রং ডিসলাইক, ঠিক আছে, তীব্র অপছন্দ করাকে আমরা কি বলি, অ্যাভারশন বলি, অ্যাভারশন শব্দটা বলি, ঠিক আছে। তাহলে এই যে শব্দগুলোর মিনিং আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা যদি লিখে রাখতে পারো, তাহলে এখান থেকে তোমাদের যে সিনোম অ্যান্টিনোম সেগুলোও কভার হয়ে যাবে, ঠিক আছে। রিভালশন, তাহলে এই রিভালশন মানে হচ্ছে ঘৃণা বা বিতৃষ্ণার অনুভূতি, স্ট্রং ডিসগাস্ট, ঠিক আছে, স্ট্রং ডিসগাস্ট, ঠিক আছে। তাহলে ঘৃণা সিম্পল ঘৃণা লিখে দিলাম। আর পেনচেন্ট মানে হচ্ছে, পেনচেন্ট মানে কি হবে, তাহলে পেনচেন্ট মানে হচ্ছে স্ট্রং লাইকিং অর টেন্ডেন্সি, মানে স্ট্রং লাইক, স্ট্রং লাইক মানে খুব পছন্দ করা, একটু না মানে পছন্দ অর্থাৎ বা লাইকিং যেটা আছে সেটা খুব বেশি করা, সেটা হচ্ছে কি পেনচেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি পেনচেন্ট, ঠিক আছে। তাহলে তার ক্লাসিক্যাল মিউজিকের প্রতি খুবই পছন্দ, তার যে বন্ধু আছে সে বন্ধু বান্ধবীর চেয়ে তার যে ক্লাসিক্যাল মিউজিক, সে ক্লাসিক্যাল মিউজিকের সাথে তার বন্ড অনেক বেশি, অর্থাৎ পছন্দের কথা বলছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পেনচেন্ট, ঠিক আছে। তাহলে অপশান বি পেনচেন্ট, বুঝাতে পারলাম। এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বর বলছে স্পট দ্য এরর, ঠিক আছে, অর্থাৎ ভুলটা খুঁজে বার করতে হবে। বলেছে ঋতু ইজ কনসিডার্ড দ্য মোস্ট ইউনিক অ্যান্ড এক্সেপশনাল গার্ল ইন হার এন্টায়ার স্কুল বিকজ অফ হার ক্রিয়েটিভিটি। অপশন ডিতে আছে নো এরর। তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর অর্থাৎ কোন পার্টে ভুল আছে সেটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে, সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে মোস্ট যেটা আছে ইউনিক, তাহলে ইউনিক মানে হচ্ছে সুপ্রিম, ইউনিক মানে হচ্ছে তার কোন ক্যারেক্টারকে বোঝায়, সুপ্রিম, তাহলে এর উপরে আর কিছু হতে পারে না, ঠিক আছে। তাই ইউনিক যেটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লাইক যেরকম ইউনিক, পারফেক্ট, ঠিক আছে, কমপ্লিট, এগুলো হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। তাহলে এর সাথে আর কোনো কম্পারেটিভ যেটা আছে কম্পারেটিভ ডিগ্রি মডিফাই করার জন্য লাগবে না, যেগুলো বিশেষ করে এদের সাথে কোনো সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট, এরকম কিছু কম্পারিজন বেস যে ডিগ্রি আছে সেগুলো লাগবে না। তাহলে এক্ষেত্রে যেটা মোস্ট যেটা আছে এই মোস্টটা হচ্ছে ভুল, ঠিক আছে, মোস্ট ইউনিক হবে না। ইউনিক নিজেই একটা হচ্ছে সুপারলেটিভ বা সুপ্রিম যেটা ফর্ম সেটা আছে। তাহলে এর সাথে আর কোনো মোস্ট, এটাকে মডিফাই করার জন্য কোনো মোস্ট বা কম্পারিজন অফ ডিগ্রি ইউজ হবে না, ঠিক আছে। তাহলে কারেক্ট ফ্রেজ কি হবে, এই ইউনিক গার্ল, ঠিক আছে, ঋতু ইজ কনসিডার্ড ইউনিক গার্ল। তাহলে এক্ষেত্রে অপশন বি পার্টে ভুল আছে, ঠিক আছে, এই মোস্ট যেটা আছে মোস্ট ইউনিক হবে না, বুঝতে পারলাম। তাহলে অপশন বি পার্টে ভুল আছে। কারণ কি এই যেরকম কিছু ওয়ার্ড আছে, যেরকম কি যে সার্কুলার, ঠিক আছে, তাহলে সার্কুলার আছে তো সার্কুলার, সার্কেল সার্কেল আছে, তাহলে সার্কেল তো অলরেডি সার্কেল আছে, এ আর মোস্ট সার্কেল কিছু হবে না, ঠিক আছে, সুপ্রিমের সাথেও মোস্ট সুপ্রিম হবে না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অলরেডি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অর অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, পারফেক্ট, হ্যাঁ, টপ, এদের সাথে আর কোনো মডিফাই করার জন্য কম্পারিজন অফ ডিগ্রি ইউজ হয় না। নেক্সট আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে হ্যাড আই নোন দ্য কমপ্লিট ট্রুথ about the matter earlier, I would had informed him immediately to avoid further confusion. অপশন ডিতে আছে নো এরর, ঠিক আছে। এখানে বলছে যে হ্যাড আই নোন, তাহলে এই যে হ্যাড আই নোন যেটা আছে, যে আমি যদি জানতাম কমপ্লিট ট্রুথটা অ্যাবাউট দ্য ম্যাটার আর্লিয়ার, ওই ম্যাটারটা সম্পর্কে বা ওই বিষয়টা সম্পর্কে আগে জানতাম, তাহলে আই উড হ্যাড ইনফর্মড হিম ইমিডিয়েটলি টু অ্যাভয়েড ফার্দার কনফিউশন, মানে আমি তাকে আগেই
কী করে দিতাম, ইনফর্ম করে দিতাম ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, কিসের জন্য, টু অ্যাভয়েড দ্য ফার্দার কনফিউশন, মানে পরবর্তী যে কনফিউশন আছে কনফিউশন অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ এড়াতে, অ্যাভয়েড কনফিউশন এড়াতে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ক্লজ যেটা আছে কন্ডিশনাল স্ট্রাকচার, আমরা কি জানি কন্ডিশনাল স্ট্রাকচার যদি আমরা প্রথমটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কন্ডিশনাল স্ট্রাকচার হয় হ্যাভ প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা মনে রাখবে, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা যেটা আছে পাস্ট পারফেক্টে আছে, যেটা বোঝাচ্ছে তাহলে পরবর্তী সেন্টেন্সটা যেটা হবে সেটা হবে কি উড হ্যাভ প্লাস পার্টিসিপল হবে। তাহলে এক্ষেত্রে দেখি আমরা উডের সাথে কি লাগানো হচ্ছে, হ্যাড লাগানো হচ্ছে, উডের সাথে হ্যাড লাগানো হচ্ছে, আর ইনফর্ম অলরেডি এটা V3-তে আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপেলেই আছে। তাহলে এক্ষেত্রে হ্যাড যেটা আছে এই হ্যাড হবে না, হ্যাডের পরিবর্তে হবে কি হ্যাভ হবে। কারণ কি এখানে যেটা আছে পাস্ট পারফেক্ট অর্থাৎ ঘটনাটি ঘটেনি কিন্তু আনরিয়াল ইমাজিনারি সেন্টেন্স আছে, তাহলে এক্ষেত্রে যেটা আছে সেটা হ্যাড দেওয়া আছে বা ইফ দিয়েও শুরু হয়। ঠিক আছে, ইফ দিয়েও শুরু হয় এখানে হ্যাড দিয়ে। তাহলে এক্ষেত্রে যেটা সেকেন্ড ফর্মটা অর্থাৎ সেকেন্ড লাইনটা যেটা হবে সেটা হবে কি থার্ড ক্লজ যেটা হবে সেটা হবে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে এক্ষেত্রে উডের সাথে হ্যাড হয়েছে, তাহলে হ্যাড হবে না। তাহলে এক্ষেত্রে ভুল কোথায় আছে, অপশান সিতে। ঠিক আছে, এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বরে আছে চেঞ্জ দ্য ভয়েস। 9 নম্বর আছে চেঞ্জ দ্য ভয়েস। কি বলেছে, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ টিনি মাউস। এটা প্যাসিভ ভয়েস আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে জাস্ট। তাহলে কি হবে, ইভেন এ টিনি মাউস মে হেল্প এ লায়ন, মে বি আছে, তাহলে এই বিটাকে অমিট করতে হবে। ঠিক আছে, আর এটা যেটা V2-তে আছে, এই যে এটা V3-তে আছে, এই হেল্পটা আসবে কি নিজের বেস ফর্মে চলে আসবে, বাস বাদ বাকি যা আছে সেম থাকবে। তাহলে কি হবে, অপশান বি, ইভেন এ টিনি মাউস মে হেল্প এ লায়ন। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে, দ্য স্টাডি অফ দ্য নেচার অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ। তাহলে এই যে গড যেটা আছে, গডের নেচার বা রিলিজিয়াস বিলিফ সম্পর্কে যে স্টাডি তাকে কি বলা হয়। ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে। তাহলে ফিলোসফি মানে আমরা জানি কি স্টাডি অফ ফান্ডামেন্টাল নলেজ বা নেচার অফ নলেজ, বলে দিই নেচার অফ নলেজ, নেচার অফ নলেজ, রিয়েলিটি। ঠিক আছে, এগুলার যে স্টাডি সেটাকে আমরা বলি কি ফিলোসফি, সেগুলার স্টাডিকে বলি কি ফিলোসফি। কসমোলজি কি, কসমোস মানে হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, বা স্পেস। তাহলে এই যে ইউনিভার্সের স্টাডি, জেনারেল স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স, অরিজিন অ্যান্ড দ্য জেনারেল স্ট্রাকচার অফ ইউনিভার্স, অরিজিন অ্যান্ড জেনারেল স্ট্রাকচার অফ ইউনিভার্স, জেনারেল স্ট্রাকচার অফ ইউনিভার্স যেটা আছে সেটাকে বলা হয় কি কসমোলজি। আর মাইথোলজি যেটা আছে সেটা হচ্ছে স্টাডি অফ মিথ, স্টাডি অফ মিথ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে থিওলজি যেটা আছে, থিওলজি হয়ে যাবে কি স্টাডি অফ রিলিজিয়াস বিলিফ অ্যান্ড গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ। ঠিক আছে, তাহলে অপশান বি থিওলজি, অপশান বি থিওলজি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে। ঠিক আছে, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। 11 নম্বর বলছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি, মানে একজন ব্যক্তি যে দুটো ভাষাতে কথা বলতে পারে খুব ফ্লুয়েন্টলি, তাকে কি বলা হয়। 4টা অপশন দেওয়া আছে। তাহলে মোনোলিঙ্গুয়াল, তাহলে আমরা জানি কি মোনো মানে কি, মোনো মানে হচ্ছে সিঙ্গেল বা এক, ওয়ান। ঠিক আছে, তাহলে মোনো মানে যদি সিঙ্গেল বা ওয়ান হয় তাহলে লিঙ্গুয়াল মানে হচ্ছে কথা বলা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, তাহলে একটা ভাষায় কথা বলতে পারলে তাকে আমরা বলি মোনোলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল, বাই মানে হচ্ছে দুই, বাই মানে দুই। ঠিক আছে, তাহলে দুটো ভাষায় কথা বলতে পারলে তাকে আমরা কি বলি বাইলিঙ্গুয়াল। তাহলে অপশান বি হয়ে যাবে। ঠিক আছে, বাকি অপশান দেখে নিই। মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি মানে কি অনেক, মাল্টি মানে অনেক বা ম্যানি। ঠিক আছে, তাহলে অনেকগুলো ভাষায় কথা বলাকে আমরা কি বলে কি মাল্টিলিঙ্গুয়াল। ঠিক আছে, আর পলিগুড মানে হচ্ছে তাই যে অনেকগুলো ভাষা জানে, অর্থাৎ সেভারাল ল্যাঙ্গুয়েজ, সেভারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অর্থাৎ পলি মানে কি, পলি মানে হচ্ছে সেভারাল, পলি, এই যে পলি যেটা রুট ওয়ার্ড এটার মানে হচ্ছে সেভারাল বা ম্যানি, সেভারাল বা ম্যানি। ঠিক আছে, এটা মনে রাখবে, পলি মানে হচ্ছে সেভারাল বা ম্যানি। আর মোনো মানে কি সিঙ্গেল, বাই মানে ডাবল বা দুটো। ঠিক আছে, মাল্টি মানে অনেক বা সেভারাল। ঠিক আছে, এরপর আসছি 12 নম্বর। 12 নম্বর বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। ঠিক আছে, দ্য কারেক্ট লায়ন শেয়ার। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, দ্য লায়ন শেয়ার। তাহলে লায়ন যেটা আছে, সিংহ যেটা বলছে, তাহলে সিংহ যেহেতু বনের রাজা, তাহলে এর তো শেয়ার কি হবে, ম্যাক্সিমাম, ডেফিনেটলি ম্যাক্সিমাম হবে। তাহলে কি হবে, দ্য অপশন লার্জেস্ট পোর্শন হয়ে যাবে। ঠিক আছে, লার্জেস্ট পোর্শন মানে ওর যেটা ভাগ যেটা আছে ও ভাগ অবশ্যই বেশি থাকবে। তারপরে 13 নম্বর বলছে অফ অ্যান্ড অন।
অফ অ্যান্ড অন। তাহলে এই অফ অ্যান্ড অনের মিনিং কি হবে? অফ অ্যান্ড অনের মিনিংই হচ্ছে অকেশনালি, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। এরপর আসছি 14 নম্বর। 14 নম্বর বলছে চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট মেক এ নয়েস। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট মেক এ নয়েস। সঠিক উত্তর কি হবে? দ্য টিচার, চারটা অপশনের মধ্যে যেটা হচ্ছে সেটা কি অর্ডার্ড। দ্য টিচার অর্ডার্ড স্টুডেন্ট নট টু মেক এ নয়েস। ঠিক আছে, অপশন বি। এরপর আসছি 15 নম্বর। 15 নম্বর বলছে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, তাহলে একটু তোমরা দেখে নেবে চারটে স্পেলিংকে চেক করে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা কি অপশন এ, মেনটেনেন্স। ঠিক আছে, অপশন এ, মেনটেনেন্স। ঠিক আছে, এটা মেনটেনেন্সের মানে কি রক্ষণাবেক্ষণ করা। ঠিক আছে, বা পরিচর্যা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইংলিশ যে টোটাল 15 কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হলো। এরপরে আসছে আমরা নেক্সট সেকশনে, সেটা হচ্ছে জিকে। ঠিক আছে, এখানেও থাকবে টোটাল কত? এখানেও যেটা থাকবে টোটাল 15টি প্রশ্ন। তাহলে প্রথমে চলে আসে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে। স্যার সৈয়দ আহমদ খান যদি আসে তাহলে আচ্ছা এটা বলে রি গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে প্রতিষ্ঠা করেছিল। এগুলো তোমরা বাড়তি ইনফরমেশনগুলো তোমরা খাতায় লিখে রাখবে। ঠিক আছে, 1905 সালে এটি প্রতিষ্ঠা করেছিল। আর স্যার সৈয়দ আহমদ খান যদি বলে তাহলে এটা হচ্ছে আলিগড় আন্দোলন। কোন আন্দোলন? আলিগড় আন্দোলনের। ঠিক আছে, ওই হিউম যেটা আছে এটা হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আর মদন মোহন মালব্য যেটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এগুলা তোমরা লিখে রাখবে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিখ্যাত সুদর্শনা হ্রদ বা সুদর্শন লেক মেরামতের দায়িত্বে কোন শাসক ছিলেন? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি রুদ্রদমন প্রথম। প্রায় পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, রুদ্রদমন প্রথম। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? নিম্নলিখিত কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? চারটি অপশন আছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, মাহি, অর্থাৎ এই যে মাহি রিভার। ঠিক আছে, তাহলে এটা বলতে দিই এই যে এটা হচ্ছে একটাই রিভার বা একটা অনলি রিভার ইন ইন্ডিয়া যেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখাকে দুবার ক্রস করছে। টপিক অফ ক্যান্সার, এই কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ কি টপিক অফ ক্যান্সার এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে। কোথায়? নাকি প্রথমে একবার ফার্স্ট ক্রস করছে মধ্যপ্রদেশে। তাহলে এটা মনে রাখবে, ফার্স্ট ক্রস করছে কোথায়? ফার্স্ট ক্রস করছে মধ্যপ্রদেশে। তারপরে এটা নর্থের দিকে বয়ে যাচ্ছে। কোন দিকে? নর্থের দিকে বয়ে যাচ্ছে। তারপর একটা ইউ শেপ স্ট্রাকচার নিয়ে আবার বেন্ড নিচ্ছে নিচের দিকে এবং ক্রস করছে টপিক অফ ক্যান্সার সেকেন্ড টাইম কোথায়? গুজরাটে এন্টার করার সময়। এন্টার্স ইন গুজরাট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, তারপরে নর্থের দিকে বয়ে যাচ্ছে, তারপরে ইউসেফ বেন্ড নিচ্ছে এবং গুজরাটে এন্ট্রি করার সময় সেকেন্ড টাইম টপিক অফ ক্যান্সারকে ক্রস করছে। ঠিক আছে, তাহলে একটাই নদী যেটা টপিক অফ ক্যান্সারকে টুয়াইস ক্রস করে ইন ইন্ডিয়া সেটা হচ্ছে কি মাহি রিভার। ঠিক আছে, এরপরে আসছি মাহি অর্থাৎ এমএসডি না আবার। ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? চারটা অপশন দেওয়া আছে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রথমে নিজেরা করার চেষ্টা করবে এবং তার সাথে এই যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি সেগুলো লিখে রাখবে, ফলে তোমাদের যে প্রিপারেশন সেটাও ঠিক হয়ে যাবে। তাহলে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা কি তারাপুর। সেটা হচ্ছে তারাপুর। তারাপুরটা কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে, এই তারাপুর অটোমিক পাওয়ার স্টেশন যেটাকে আমরা বলি ট্যাপস, তারাপুর অটোমিক পাওয়ার স্টেশন, এটা মহারাষ্ট্রে অবস্থিত। এটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা কত সালে হয়েছিল? 1969। মনে রাখবে 1959 সালে হয়। আচ্ছা, বাকিগুলোর একটু লোকেশনগুলো দেখে নিই। কালপক্কম এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কালপক্কম যদি বলে তাহলে এটা অবস্থিত কোথায়? তামিলনাড়ু। নরোরা যদি বলে তাহলে এটা হচ্ছে ইউপি। ঠিক আছে, নরোরা ইউপি। আর কাইগা যদি বলে তাহলে সেটা হচ্ছে কি কোথায়? কর্ণাটকা। অনেক সময় লোকেশন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর, যেটা হচ্ছে তারাপুর অটোমিক পাওয়ার স্টেশন। কোথায়?
মহারাষ্ট্র। কোথায়? মহারাষ্ট্র 1969 এস্টাবলিশ হচ্ছে। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল কোন সংবিধান সংশোধন দ্বারা সংশোধন করা হয়েছিল? ঠিক আছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সংশোধন হয়েছিল সেটি কোন সংশোধনের দ্বারা হয়েছিল? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো সেটা সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধন 1976। ঠিক আছে, 42তম সংশোধন 1976। এখানেই যেটা আমরা জানি যে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র এই শব্দগুলি যোগ হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য, যেটা বলছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিজ কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তাহলে ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে এটি কত সালে সংযুক্ত করা হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি 1976। ঠিক আছে, এটা বলে রাখি যে এই যে 1976 সালে যদি পরীক্ষায় আসে যে কোন কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাহলে হয়ে যাবে কি শরণ সিং কমিটির সুপারিশে। এটা মনে রাখবে, কোন কমিটি? শরণ সিং কমিটির সুপারিশে, এটা মনে রাখবে। ঠিক আছে, শরণ সিং কমিটির সুপারিশে। ঠিক আছে, শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে এই যে 42তম সংশোধনী আইন 1976 সালে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছিল। ঠিক আছে, আর এটা যদি বলে কোথায়, তাহলে এটা হচ্ছে আর্টিকেল 51A। ঠিক আছে, আর্টিকেল 51A বুঝাতে পারলাম। তাহলে এবার যদি বলে যে প্রথমে কতগুলি ছিল, তো প্রথমে ছিল 10টি। প্রথমে ছিল কটি? 10টি, পরে একটি অ্যাড হয়, তাহলে এটা কত? 86তম সংশোধন, 86 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তো 86তম সংশোধনের দ্বারা এটি আবার অ্যাড হয়। তাহলে এই যে 86 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকার যেটা ছিল, এই শিক্ষার অধিকারকে মৌলিক যেটা আছে এই শিক্ষার সুযোগ প্রদান করা, এই যে 14 বছর বয়সী কম শিশুদের শিক্ষার সুযোগ, এটাকে মৌলিক কর্তব্য মধ্যে অ্যাড করা হয়, যুক্ত করা হয়। তো এখন যে টোটাল হচ্ছে 11টি। ঠিক আছে, এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বর বলছে যে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কোন দেশ থেকে এসেছিলেন? তাহলে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মরক্কো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইবনে বতুতা একজন মরক্কীয় পরিব্রাজক ছিলেন, যিনি মোহাম্মদ বিন তুগলক, যদি পরীক্ষা আসে কার রাজত্বকালে, তাহলে সেটা হয়ে যাবে কি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। ঠিক আছে, এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলা আছে যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি অপশন এ, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস যদি কত সালে বলে তাহলে হয়ে যাবে কত 1793 সালে, 1793 সালে। ঠিক আছে, এরপরে আসছে, আচ্ছা এটা 8 হলো, এবার 9 আসছি। 9 নম্বর বলা আছে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলা আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নীলগিরি, অপশন সি, নীলগিরি। ঠিক আছে, এবার এই যে বলছে নীলগিরি, তাহলে নীলগিরি কত সালে যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কি 1986। ঠিক আছে, 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি কোথায়? না তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এই 3টির যে রাজ্য আছে এদের অংশ জুড়ে। তাহলে প্রথম যেটা হচ্ছে তাহলে এটি যেটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল, এই 3টি রাজ্য যেটা আছে কর্ণাটক ও কেরালা, এই 3টি রাজ্যের অংশ জুড়ে বিস্তৃত। ঠিক আছে, তাহলে প্রথম যদি বলে তাহলে নীলগিরি, কত সালে যদি বলে তাহলে 1986। ঠিক আছে, কোন তাহলে তামিলনাড়ু, কর্ণাটক অ্যান্ড কেরালা। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলা আছে ভারতের পূর্বতম বিন্দু বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট কোনটি? ঠিক আছে, ভারতের পূর্বতম বিন্দু বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমরা জানি যে কী হবে, সঠিক উত্তরে যেটা হয়ে যাবে সেটা হবে কি অপশান ডি, কিবিথু। ঠিক আছে, অপশান ডি, কিবিথু। তাহলে একটু যদি দেখি, তাহলে এখানে এভাবে যদি দেখি তাহলে এটা হচ্ছে কিবিথু ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আর ওয়েস্টার্ন মোস্ট যদি আমরা দেখি তাহলে ওয়েস্টার্ন মোস্ট হয়ে যাচ্ছে কি গুহারমতি, এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। আর নর্দার্ন যদি আমরা দেখি তাহলে এই যে উত্তরতম বিন্দু যেটা আছে সেটা কি ইন্দ্রাকোল,
পোল, ঠিক আছে। আর সাউদার্ন মোস্ট যদি দেখি তাহলে এই যে সাউদার্ন মোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, এরপরে যেটা আছে এই ইন্দিরা পয়েন্ট বা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে কি পিগম্যালিয়ন পয়েন্ট, পিগম্যালিয়ন পয়েন্ট, ওকে, ঠিক আছে। এরপরে আচ্ছা এছাড়া যদি বলে যে শুধু মেনল্যান্ডের ওপরে, ইন্ডিয়ান মেনল্যান্ডের ওপরে সাউদার্ন মোস্ট পয়েন্ট কি, তাহলে সেটা হয়ে যাবে কেপ ক্যামরিন বা কন্যাকুমারী, কেপ ক্যামরিন, কেপ ক্যামরিন বা যেটা হবে সেটা হবে কি কন্যাকুমারী, ঠিক আছে। কোথায় আছে? তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে। তাহলে এটা যদি জিজ্ঞাসা করে যে মেনল্যান্ডের ওপরে বা মেনল্যান্ডে সব থেকে দক্ষিণতম বিন্দু, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি কেপ ক্যামরিন বা কন্যাকুমারী, কোথায়? তামিলনাড়ু। আর ইন্দিরা পয়েন্ট যেটা হচ্ছে সাউদার্ন মোস্ট সেটা হচ্ছে আন্দামান এন্ড নিকোবর, সেটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে পিগম্যালিয়ন পয়েন্ট, ঠিক আছে। তাহলে ইন্দিরা কোল হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অ্যান্ড ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিবিতু, আর ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে গুয়ারমতি। এরপর আসছি 11 নম্বর বলেছে যে সরকারিয়া কমিশন রিপোর্ট কিসের সাথে সম্পর্কিত ছিল। 11 নম্বরে বলা আছে সরকারিয়া কমিশন রিপোর্ট কিসের সাথে সম্পর্কিত ছিল। চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি সরকারিয়া কমিশন, যেটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে যে কমিশন গঠিত হয়েছিল সেটা হচ্ছে কি সরকারিয়া কমিশন। কত সালে গঠিত হয়? 1983, 1983 সালে, ঠিক আছে। এই 1983 সালে যেটা আছে এই কমিশন কেন্দ্র রাজ্য এর চেয়ারম্যান কে ছিল? তাহলে চেয়ারম্যান ছিল আর.এস. সরকারিয়া, তার নামেই এটা হয় সরকারিয়া কমিশন, সরকারিয়া। আর.এস. সরকারিয়া ছিলেন কি এর চেয়ারম্যান এবং এর নাম অনুসারে এটা হয় কি সরকারিয়া কমিশন, ঠিক আছে। এরপর আসছি 12 নম্বর। 12 নম্বর বলেছে যে 1921 সালে বিখ্যাত মোপলা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল, ঠিক আছে। তাহলে 1921 সালে বিখ্যাত মোপলা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি কেরল। এরপর আসছি 13 নম্বর বলেছে কোন নীতিতে হাইড্রোলিক প্রেস কাজ করে, কোন নীতিতে হাইড্রোলিক প্রেস কাজ করে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি, সেটা সঠিক উত্তর হচ্ছে পাস্কেলের নীতি, পাস্কেলের নীতি, মনে রাখবে পাস্কেলের নীতি, ঠিক আছে। এরপরে আসছি সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি, অর্থাৎ কেমিক্যাল নেম, ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের কেমিক্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সংকেত যেটা হচ্ছে কেমিক্যাল সিম্বল সেটা হচ্ছে কি H2SO4, H2SO4, ঠিক আছে। তাহলে H2SO4, তাহলে H2SO4 আর H2CO3 এটা কি, এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, বলে দিই একটু, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড। HCl যেটা আছে সেটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। HNO3 যেটা আছে সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, বুঝতে পারলাম। আর এই H2SO4 যেটা আছে এই H2SO4 কে আবার বলা কি রসায়নের রাজা, ঠিক আছে, কিং অফ কেমিক্যালস, সরি কিং অফ কেমিক্যালস বা রসায়নের রাজা। ঠিক আছে, এরপর আসছি 15 নম্বর। 15 নম্বর আছে পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে। তাহলে এখানে জিএস পার্ট যেটা হলো সেটা কমপ্লিট হলো। এরপরে টোটাল যেটা জিএস পার্ট, এই জিএস পার্টে 15 কোয়েশ্চেন কমপ্লিট হলো। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে। নেক্সট আসছে সেকশন 3 কারেন্ট অ্যাফেয়ার্স, সেকশন 3 কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন, দেখে নেবো একদম বাছাই করা গ্রুপ সি এন্ড ডি এর জন্য। বলছে সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হলো কোন দেশ? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন ডি ভারত, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এরপরে 2 নম্বর প্রশ্ন বলা আছে যে প্রবাসী ভারতীয় দিবস, এটা জিকে পরীক্ষায়ও আসে, মানে জিকে কোশ্চেন হিসাবে আসে। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ 9 জানুয়ারি, ঠিক আছে। এরপর আসছি 3 নম্বর বলছে এএফসি এশিয়ান কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? এএফসি এশিয়ান কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে কি সৌদি আরব, ঠিক আছে। এরপর আসছি
4 নম্বরে বলা আছে যে সম্প্রতি ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? মোস্ট ইম্পর্টেন্ট, সম্প্রতি ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ত্রিপুরা। এরপরে 5 আছে যে 2025 সালে ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? 2025 সালের ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অশ্বিনী বৈষ্ণব, অপশন ডি। এরপরে 6 নম্বর বলছে সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা, এই যে আছে ই ভিসা, এই ই ভিসা সিস্টেম যেটা চালু করলো কোন দেশ? সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা সিস্টেম চালু করলো কোন দেশ? ইম্পর্টেন্ট আছে, এটা দেখে রাখবে। এটা হচ্ছে কি ইসরায়েল, ঠিক আছে। এরপরে 7 আছে কি ফার্স্ট ইন্টারন্যাশনাল পালি কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? এটাও ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট ইন্টারন্যাশনাল পালি কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি শ্রীলঙ্কা। এরপর আসছি 8 বলছে অ্যানিম্যাল ব্লাড ব্যাংকের জন্য প্রথম জাতীয় নির্দেশিকা চালু করলো কোন দেশ? অ্যানিম্যাল ব্লাড ব্যাংকের জন্য প্রথম জাতীয় নির্দেশিকা চালু করলো কোন দেশ? তাহলে এই যে এটা আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ঠিক আছে। এরপরে 9 বলা আছে যে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে? তাহলে এটাও আমরা ইম্পর্টেন্ট আছে, এটা জিকের হিসাবেও আসতে পারে যে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বি, অপশন বি 29 আগস্ট। এরপরে 10 বলা আছে যে অরুণাচল প্রদেশের কোন নদীর ওপর তৈরি করা হচ্ছে কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প? এটাও ইম্পর্টেন্ট আছে যে অরুণাচল প্রদেশের কোন নদীর ওপর কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে কি অপশন সি লোহিত। 11 নম্বর বলা আছে যে কৃষকদের সাথে রিয়েল টাইম অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করতে বেল এর সাথে এমইউ স্বাক্ষর করলো কে? ঠিক আছে, তাহলে রিয়েল টাইম অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করতে বেল এর সাথে এমইউ স্বাক্ষর করলো কে? তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটা হয়ে যাচ্ছে কি অপশন সি কর্ণাটকা, ঠিক আছে। এরপরে 12 নম্বর বলা আছে যে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি অজয় সিং, ঠিক আছে, অপশন এ। এরপর আসছি 14 নম্বর বলা আছে যে ফোর্থ সেমিকন ইন্ডিয়া 2025 এর উদ্বোধন করবেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? ঠিক আছে, ফোর্থ সেমিকন ইন্ডিয়া 2025, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরপর আসছি 14 নম্বর বলছে 14 ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ রিসার্চ মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? ঠিক আছে, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ রিসার্চ মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ নিউ দিল্লি, 15 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের কোথায় প্রথম অফিস খুলবে ওপেন এআই কোম্পানি? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে টোটাল যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে 15 কমপ্লিট হলো। তো তোমরা অবশ্যই তোমাদের যে স্কোর আছে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এখানে শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ। জয় হিন্দ।